আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের পরিবারের সকলেই ভালো আছে। আমিও ভালো আছি। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো গত এপ্রিল মাস থেকে মূলত আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে, যেটা ঢাকা কলেজ কর্তৃক পরিচালিত হয়ে আসছে। এবং এই অনলাইন ক্লাসের মাধ্যমে আসলে আমরা আমাদের পড়াশোনাটাকে কিন্তু সাবলীল গতিতে যাতে চলে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো তোমাদের সেই পড়াশোনার একটা অংশ হওয়ার জন্যই কিন্তু আসলে আমার এই প্রয়াস। তো আমি আমার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার যে কোর্সটি আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম সেটি হচ্ছে বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল। এই কোর্সটি এর দ্বিতীয় চ্যাপ্টার দ্য সেল অফ গুডস অ্যাক্ট 1930 সম্পর্কে আসলে তোমাদের সাথে আমার মূল আলোচনার অংশ। তো এই যে পণ্য বিক্রয় চুক্তি আইন 1930-এর পঞ্চম অধ্যায়ের দ্য রাইটস অফ আনপেড সেলার ইন গুডস, অপরিশোধিত বিক্রেতার যে অধিকার পণ্যের প্রতি, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। আমি অলরেডি এই টপিকটার উপর প্রায় 3টা ক্লাস নিয়েছি। তো আজকে 4র্থ ক্লাস। আমরা এর আগে 51 ধারা পর্যন্ত পড়েছিলাম, আজকে পড়বো 52 ধারা থেকে। তো 52 ধারায় যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, দেখো বোর্ডে কিন্তু আমি 52 ধারাটা লিখে রেখেছি, আমি পড়ছি, একটু শোনো তোমরা। The unpaid seller may exercise his rights of stoppage in transit either by taking actual possession of the goods or by giving notice of his claim to the carrier or other bailey in whose possession the goods are. Such notice may be given either to the person in the actual possession of the goods or to his principal. In the latter case, the notice to be effectual shall be given at such time and in such circumstances that the principal, by the exercise of reasonable diligence, may communicate it to his servant or agent in time to prevent a delivery to the buyer. এখন এই যে ধারাটি, এই ধারাটি যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে এখানে দুটো কথা বলা হয়েছে। অর্থাৎ একজন অপরিশোধিত বিক্রেতা দুইভাবে চলাচল পথে পণ্য আটক করার অধিকার রাখে। কিভাবে? প্রথমে যেটা বলেছে, দ্য আনপেড সেলার মে এক্সারসাইজ হিজ রাইটস অফ স্টপেজ ইন ট্রানজিট আইদার বাই টেকিং অ্যাকচুয়াল পজিশন অফ দ্য গুডস। অর্থাৎ অপরিশোধিত বিক্রেতা পণ্যটির প্রকৃত দখল করে, অর্থাৎ নিজের দখলে পণ্যটি যদি নিয়ে নেয়, প্রকৃত অর্থে যখন পণ্যটি নিজের দখলে নিয়ে নেবে তখন সে চলাচল পথে পণ্যটি আটক করতে পারে। আরেকটি ওয়ে আছে। আরেকটি ওয়ে কি সেটা বলেছে, দেখো, অর বাই গিভিং নোটিস অফ হিজ ক্লেম টু দ্য ক্যারিয়ার অর আদার ওয়েলি ইন হুজ পজেশন দ্য গুডস আর। সাচ নোটিস মে বি গিভেন আইদার টু দ্য person in the actual possession of the goods or to his principal. আচ্ছা, আমরা এই পর্যন্ত একটু আলোচনা করে নিই। যেটা বলা হয়েছে যে এখানে পণ্যটি যদি অপরিশোধিত বিক্রেতা নিজের প্রকৃত দখলে নিতে না পারে, তখন সে কি করবে? ধরো পণ্যটি কোনো বাহক বা গচ্ছিত গ্রহীতার কাছে অর্পণ করা হয়েছিল ক্রেতাকে দেওয়ার উদ্দেশ্যে। ওই ক্ষেত্রে কি করা হবে সে সম্পর্কে আসলে কিন্তু এই যে এখান থেকে আলোচনা করা হয়েছে, যে অর বাই গিভিং নোটিস অফ হিজ ক্লেম। এখানে বলা হয়েছে যে পণ্যটি যার দখলে রয়েছে সেই ব্যক্তিকে বা তার প্রধানকে বিক্রেতার পক্ষ থেকে তার দাবি জানিয়ে নোটিশ বা বিজ্ঞপ্তি প্রদান করতে হবে। এবং এই বিজ্ঞপ্তিটি প্রদানের পর যে যার দখলে পণ্যটি রয়েছে সেই প্রতিনিধির হাতে যখন বিজ্ঞপ্তিটি পৌঁছাবে, সেটা যেন এমন সময়ে বা এমন অবস্থায় পৌঁছায় যাতে সে বা তার কর্মচারীকে বা তার প্রতিনিধিকে পণ্যটি ক্রেতার কাছে অর্পণ করা থেকে বিরত রাখতে পারে। অর্থাৎ পণ্যটি যদি ক্রেতার কাছে হস্তান্তর হয়ে যায়, তাহলে তো আর অপরিশোধিত বিক্রেতা চলাচল পথে সেটা আটক করতে পারবে না, তাই না? এখানে বলা হয়েছে যে
পণ্যটি চলাচল পথে থাকাকালীন অবস্থায় যার হাতে পণ্যটির দখল রয়েছে সেই ব্যক্তিকে তার প্রতিনিধিকে বা তার প্রধানকে কি করতে হবে, বিক্রেতার নিজের যে দাবি রয়েছে পণ্যটির উপর সেই দাবি জানিয়ে বিজ্ঞপ্তি দিতে হবে, এবং এই বিজ্ঞপ্তিটি এমন অবস্থায় বা এমন সময় দিতে হবে যে অবস্থায় পণ্যটি চলাচল পথে রয়েছে ওই অবস্থায় দিতে হবে। এবং ব্যাপারটা এরকম না যে চলাচল পথে আছে আমি 5 মিনিট পরেই ক্রেতাকে দিয়ে দিচ্ছি। ওই অবস্থায় যদি নোটিশটা প্রধানের হাতে যায়, মানে মেইন যার হাতে দখলে আছে তার কাছে যায়, সে কিন্তু ব্যবস্থা নিতে পারবে না, এত দ্রুত ব্যবস্থা হয়তো নাও নিতে পারে। তো সেই জন্যই বলা হচ্ছে যে এমন সময়ে বা এমন অবস্থায় যাতে সেই বিজ্ঞপ্তিটি মানে প্রধান বা প্রধানের হাতে পৌঁছায়, যাতে সে বা তার প্রতিনিধি বা তার কর্মচারীকে সে নির্দেশ দিতে পারে যাতে পণ্যটি ক্রেতাকে অর্পণ করা না হয় বা ক্রেতাকে অর্পণ করা থেকে বিরত থাকতে পারে। তো এটা এখানে বলা হয়েছে। আর বলা হয়েছে যে ধরো এই বিজ্ঞপ্তি পাবার পর বাহক বা গচ্ছিত গ্রহীতা মানে যার কাছে পণ্যটি দখল রয়েছে তাকে অবশ্যই পণ্যটি বিক্রেতাকে প্রত্যর্পণ করতে হবে, অর্থাৎ আবার ফেরত দিয়ে দিতে হবে। বিক্রেতাই কিন্তু পণ্যটি ক্রেতার কাছে পৌঁছানোর উদ্দেশ্যে এই মানে বাহক বা গচ্ছিত গ্রহীতার কাছে দিয়েছিল, তাই না? এখন যেহেতু সে তার দাবি জানিয়েছে, বিজ্ঞপ্তি প্রদান করেছে, সেহেতু বিজ্ঞপ্তি পাবার পর বাহক এবং বাহক বা গচ্ছিত গ্রহীতা যার কাছে পণ্যটা দেওয়া হোক না কেন তাকে আবার পণ্যটি বিক্রেতার কাছে প্রত্যর্পণ করতে হবে। এবং এই যে প্রত্যর্পণ করলো এর একটা খরচ হবে, এই খরচটা কিন্তু বিক্রেতাকেই বহন করতে হবে। মূলত এই কথাগুলোই এখানে বলা হয়েছিল যে or by given notice of his claim to the carrier or other party in whose possession the goods are, such notice may be given either to the person in the actual possession of the goods or to his principal in the latter case. The notice to be effectual shall be given at such time and in such circumstance that the principal by the exercise of reasonable diligence may communicate it to his servant or agent in time to prevent a ডেলিভারি টু দ্য বায়ার, অর্থাৎ ক্রেতার কাছে যাতে পণ্য দেওয়া থেকে বিরত থাকতে পারবে এমন সময় বা এমন পরিস্থিতিতেই নোটিশটা বা বিজ্ঞপ্তিটা যাতে বিক্রেতা সে যার কাছে পণ্যটি দখল রয়েছে সেই প্রধানকে বা তার প্রতিনিধিকে বা তার কর্মচারীকে মানে তার নিয়োজিত অন্য কোনো ব্যক্তিকে দিতে পারে, যাতে ক্রেতার কাছে পণ্যটি দেওয়ার থেকে তারা বিরত থাকতে পারে। অর্থাৎ ক্রেতার কাছে পণ্য দেওয়ার আগেই কিন্তু এই নোটিশ বা বিজ্ঞপ্তিটা বিক্রেতা সেই লোকটার কাছে পৌঁছাতে হবে যার কাছে সে পণ্যটি দিয়েছিল ক্রেতার কাছে পাঠানোর উদ্দেশ্যে। আমি আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমরা যদি এক কথায় বলি পুরো বিষয়টা বিশ্লেষণ করার পরে, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে পণ্যটি বিক্রেতা ক্রেতার কাছে পাঠানোর উদ্দেশ্যে যে বাহকের কাছে বা গচ্ছিত ক্রেতার কাছে দিল, কোনো কারণে যদি বিক্রেতা সেই পণ্যটির ওপর দাবি থেকে থাকে, পূর্বশর্ত থেকে থাকে, তাহলে বিক্রেতা তার নোটিশের মাধ্যমে বা বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি চলাচল পথে থাকা অবস্থায় ওই বাহক বা গচ্ছিত গ্রহীতাকে জানাতে হবে। তখন ওই বাহক বা গচ্ছিত গ্রহীতা বা প্রধান সে কি করবে, সে ওই নোটিশটা পাওয়ার পরপরই তার কর্মচারী বা তার প্রতিনিধি যার কাছে পণ্যের দখল রয়েছে ওই মুহূর্তে সে মানে তাকে ওই নির্দেশনাটা দিবে এবং যাতে ক্রেতার কাছে পণ্যটি অর্পণ করা না হয়। এরপরে কি করবে, সেই বাহক বা গচ্ছিত গ্রহীতা যেহেতু নোটিশ পেয়েছে এখানে এই পণ্যটির উপর বিক্রেতার দাবি রয়ে গেছে, সেহেতু তারা পণ্যটি বিক্রেতাকেই আবার ফেরত দিবে। এবং এই ফেরত দেওয়ার যে আবার খরচ, যেহেতু পণ্যটি অলরেডি চলাচল পথে ছিল, এখন আবার সেই চলাচল পথ থেকে ফেরত এনে বিক্রেতাকে দিবে, সেহেতু এই খরচটাও কিন্তু বিক্রেতাকে বহন করতে হবে। তো এই ছিল আমাদের 52 ধারা। পণ্য বিক্রয় চুক্তি আইনের 53 ধারা যে বিষয়টা বলা হয়েছে একটু আমরা দেখে নিই। বোর্ডে কি লিখেছি, Subject to the provision of this Act, the unpaid seller right of lien stoppage in transit is not affected by any sale or other disposition of the goods which the buyer may have made, unless the seller has assented thereto. বলা হয়েছে যে এই আইনের বিধান অনুসারে যে আনপেইড সেলার মানে অপরিশোধিত বিক্রেতার যে পূর্বশর্তে বা পণ্য চলাচল পথে আটকের যে অধিকার রয়েছে সেটা কোনোভাবে প্রভাবিত হবে না
ক্রেতা দ্বারা সৃষ্ট কোনো বিক্রয় বা পণ্যের হেরফেরের কোনো ঘটনায়। অর্থাৎ যেটা বোঝানো হয়েছে বিষয়টা হচ্ছে এরকম যে ক্রেতা কর্তৃক সৃষ্ট বা ক্রেতা দ্বারা পরিচালিত কোনো বিক্রয় বা অন্য কোনো মানে পণ্যের হেরফের দ্বারা, মানে যে পণ্যটি বিক্রেতা ক্রেতার কাছে বিক্রয় করেছে সেই পণ্যের হেরফের দ্বারা বিক্রেতার যে পণ্যটির উপর পূর্ব শর্ত বা পণ্যটি চলাচল পথে আটকের যে অধিকার রয়েছে সেই অধিকারটিকে প্রভাবিত করবে না, যদি না এখানে পরলেখে যেটা বলেছে আনলেস দ্য সেলার হ্যাজ অ্যাসেন্টেড দ্য দেয়ারটু, অর্থাৎ যদি ওই পণ্যটি বিক্রয়ে বা হেরফেরে যদি বিক্রেতার সম্মতি থাকে সেক্ষেত্রে এটা করা যাবে, নয়তো এটা করা যাবে না। আমি আবার বলছি, একটা পণ্যের ওপর যদি কোনো অপরিশোধিত বিক্রেতার দাবি থাকে, পূর্ব শর্ত থাকে বা সেই পণ্যটিকে চলাচল পথে আটকের অধিকার থাকে, তাহলে এই অধিকার থেকে কেউ তাকে বঞ্চিত করতে পারবে না বা তার এই অধিকারকে কেউ প্রভাবিত করতে পারবে না। যদিও বা ক্রেতা ওই পণ্যটি বিক্রয়ের বা পণ্যটি হেরফের করার চেষ্টা করে, মানে এই ঘটনার দ্বারা ওই বিক্রেতার যে অধিকার সেই অধিকারটি প্রভাবিত হবে না। তবে যদি বিক্রেতা সম্মতি দেয় যে পণ্যটি বিক্রয় করা যাবে বা পণ্যটি হেরফের করা যাবে বা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা যাবে, এমতো অবস্থায় পণ্যটি ক্রেতা বিক্রয় এবং মানে অন্যত্র পাঠানোর নির্দেশ দিতে পারে বা পাঠাতে পারে। কিন্তু যদি বিক্রেতার সম্মতি না থাকে তাহলে বিক্রেতার যে অধিকার সেই অধিকারকে কোনো কিছুই প্রভাবিত করতে পারবে না। তো এই ছিল 53 ধারা। তবে 53 ধারায় আরও একটি বিষয় আছে যেটা আমি অনেক পরে আলোচনা করব। এবার আমরা যাব 54 ধারায়। দেখো 54 ধারায় কি বলা হয়েছে, subject to the provision of this section, a contract of sale is not rescinded by the mere exercise by an unpaid seller of his right to lien or stoppage in transit. আইনের বিধান অনুসারে যদি আমরা বলি তাহলে একজন অপরিশোধিত বিক্রেতা, সেই বিক্রেতার যে পণ্যটির ওপর তার যে পূর্বশর্ত বা তার যে মানে চলাচল পথে পণ্যটি আটক করার অধিকার রয়েছে সেই অধিকারটি কিন্তু প্রয়োগ করে মানে প্রয়োগ করার ফলে কিন্তু বিক্রয় চুক্তিটি বাতিল হয়ে যায় না। এই যে পণ্যের উপর যে তার দাবি পূর্ব শর্ত বা পণ্যটি চলাচল পথে আটকের যে অধিকার, এটা প্রয়োগের মাধ্যমে সে আসলে ক্রেতাকে কিন্তু মূল্যটি পরিশোধ করার জন্য চাপ দেয়, তাই না? যাতে ক্রেতা মূল্য পরিশোধের মাধ্যমে তাড়াতাড়ি করে মানে বিক্রেতাকে মূল্য পরিশোধ করে দেয় এবং পণ্যটির দখল সে নিয়ে নেয়। মূলত এই উদ্দেশ্যেই আসলে পণ্য চলাচল পথে আটক করা হয়। তবে এর ব্যতিক্রমও রয়েছে। তো এই যে বিক্রেতার পণ্যের উপর দাবি বা পূর্ব শর্ত বলি বা পণ্য চলাচল পথে আটকের কথা বলি, এগুলোর কারণে কিন্তু আসলে বিক্রয় চুক্তিটি বাতিল হয় না। বিক্রয় চুক্তিটি বলবৎ থাকে, কিন্তু পরিস্থিতির কারণে বিক্রেতা ওই পণ্যটির উপর তার পূর্ব শর্ত অনুযায়ী পণ্যটি হয়তো চলাচল পথে আটক করে। তো এটাই বলা হয়েছে যে এটার কারণে কিন্তু আসলে বিক্রয় চুক্তিটি বাতিল হয়ে যায় না। তবে 54 ধারা অনুসারে কিছু শর্ত পালন করলে কিন্তু ওই পণ্যটি বিক্রেতা আবার পুনরায় বিক্রয় করতে পারবে। তবে তার আগে আমরা 54(3) ধারাটা দেখব। যেহেতু 54(1) ধারায় বলা হয়েছে যে মানে খারিজ হয়ে যায় না বিক্রেতার, যেমন বিক্রেতার পূর্ব শর্ত খারিজ হয় না তেমনি চুক্তিটিও খারিজ হয় না। তো 54(3) ধারায় কি বলা হয়েছে আমরা সেটাও একটু দেখে নেব। Where an unpaid seller who has exercised his right of lien or stoppage in transit resells the goods, the buyer acquires a good little thereto as against the original buyer. Now notwithstanding that no notice of the resale has been given to the original buyer. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে একজন অপরিশোধিত বিক্রেতা ওই পণ্যটি অন্য কারো কাছে যদি বিক্রয় করে তাহলে মানে একটি অপরিশোধিত বিক্রেতা যদি তার পূর্বশর্ত এবং তার যে চলাচল পথে পণ্য আটকের অধিকার আছে এটা প্রয়োগ করে পণ্যটি দখল নিয়ে যদি পণ্যটিকে অন্য কারো কাছে বিক্রয় করে দেয়,
এবং তার নোটিশ যদি বিজ্ঞপ্তি যদি ক্রেতাকে না পাঠায়, বিক্রয় করে দেওয়ার পরেও কিন্তু যে ক্রেতা পণ্যটি ক্রয় করলো সে উত্তম সত্ত্বের মালিক হবে। আমি আবার বলছি, একজন অপরিশোধিত বিক্রেতা তার পূর্বশর্তের অধিকার, পণ্য আটকের অধিকার, চলাচল পথে পণ্য আটকের অধিকার প্রয়োগ করে পণ্যটি নিজের দখলে নিয়ে যখন পণ্যটি আবার পুনরায় অন্য কোনো ক্রেতার কাছে বিক্রয় করে এবং প্রথম ক্রেতার কাছে যদি কোনো নোটিশ প্রদান না করে, সেক্ষেত্রে দ্বিতীয় যে ক্রেতা বা পরবর্তী যে ক্রেতা সে কিন্তু উত্তম শর্ত লাভ করলো। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে দুজন ক্রেতা, ফার্স্ট ক্রেতা এবং সেকেন্ড ক্রেতা। সেকেন্ড ক্রেতার কাছে যখন অপরিশোধিত বিক্রেতা পণ্যটি পুনরায় বিক্রয় করলো, এখানে কিন্তু সেকেন্ড ক্রেতা প্রথম ক্রেতার কথা জানে না, সে শুধু পণ্যটি বিক্রেতার কাছ থেকে ক্রয় করলো, অর্থাৎ পণ্যটির মালিকানা সত্ত্ব কিন্তু সে লাভ করলো। পণ্যটির মূল্য পরিশোধের মাধ্যমে সে পণ্যটি গ্রহণ করার ফলে সে কিন্তু পণ্যটির উপর উত্তম সত্ত্ব বা উত্তম মালিকানা সত্ত্ব লাভ করলো। এখন প্রথম ক্রেতা কিন্তু তার দাবি আদায়ের জন্য খেসারতের মামলা করতে পারে বিক্রেতার বিরুদ্ধে, যেহেতু সে নোটিশ দেয়নি, ঠিক আছে। কিন্তু এখানে দ্বিতীয় ক্রেতা বা পরবর্তী ক্রেতার আসলে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়, যেহেতু সে তো জানতোই না যে পণ্যটি অলরেডি আরেকজন ক্রেতার কাছে বিক্রয় করা হয়েছিল এবং সেখানে মূল্য পরিশোধ না করার কারণে বা অন্য কোনো কারণে পণ্যটির উপর বিক্রেতার পূর্বশর্ত ছিল বলে সে পণ্যটি আটক করেছে এবং সেটা পুনরায় বিক্রয় করেছে। যেহেতু সে জানে না, সহজ বিশ্বাসে সে পণ্যটি ক্রয় করেছে, সেহেতু দ্বিতীয় ক্রেতা বা সে পরবর্তী ক্রেতা যিনি আছেন তার কিন্তু উত্তম সত্ত্ব লাভ হবে এবং সে কিন্তু এই পণ্যটির মানে পূর্ণ মালিকানা সত্ত্ব লাভ করলো। এবং প্রথম ক্রেতা যিনি ক্ষতিগ্রস্ত হলেন তিনি হচ্ছে বিক্রেতার বিরুদ্ধে খেসারতের জন্য মামলা করতে পারবে। তো এখানে আমি 54(3) ধারা আগে আলোচনা করলাম, এর কারণ হচ্ছে আমার বোর্ডে জায়গা হচ্ছিল না, এখন আমি 54(2) ধারা আলোচনা করব। তো এবার আসি আমরা 54(2) ধারায়। 54(2) ধারায় কি বলা হয়েছে একটু বোর্ডের দিকে তাকাই, তারপরে আমি বিশ্লেষণ করব। Where the goods are of a perishable nature or where the unpaid seller who has exercised his right of his lien or stoppage in transit gives notice to the buyer of his intention to resell. The unpaid seller may, if the buyer does not within a reasonable time pay or tender the price, resell the goods within a reasonable time and recover from the original buyer damages for any loss occasioned by his breach of contract, but the buyer shall not be entitled to any profit which may occur on the resale. If such notice is not given, the unpaid seller shall not be entitled to recover such damage and the buyer shall be entitled to the profit, if any, on the resale. তো এই যে 54(2) ধারা, এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশনের কথা বলা হয়েছে যে একজন অপরিশোধিত বিক্রেতা কখন পণ্য পুনরায় বিক্রয় করতে পারবে সে সম্পর্কেই আসলে এই 54(2) ধারায় আলোচনা করা হয়েছে। এবং এই যে পণ্য পুনর্বিক্রয়ের ফলে যে দায় উদ্ভূত হলো সেই পরিস্থিতি সম্পর্কেও কিন্তু আইনে বলা হয়েছে। তাহলে আমরা শুরু থেকে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে দেখব প্রথম যে লাইনটা বলা হয়েছে যে where the goods are of a perishable nature or where the unpaid seller who has exercised his right of lien or stoppage in transit gives notice to the buyer of his intention to resell. তো প্রথম লাইনটা যদি আমরা ব্যাখ্যা করি যে বলা হয়েছে যে পচনশীল দ্রব্যের ক্ষেত্রে, পেরিশেবল বা পচনশীল দ্রব্যের ক্ষেত্রে বিক্রেতার যদি মূল্য পরিশোধ করা না হয় তাহলে অপরিশোধিত বিক্রেতা কিন্তু কোনো বিজ্ঞপ্তি না দিয়ে পণ্য বিক্রয় করতে পারবে। মানে দ্রব্যটা যদি পচনশীল হয়, কারণ পচে গেলে তো দ্রব্যটা নষ্ট হয়ে গেল, তাই না? এটা ক্রেতারও লাভ হলো না, বিক্রেতারও লাভ হলো না। সেজন্য বলেছে যদি পচনশীল দ্রব্য হয় তাহলে বিক্রেতা ক্রেতাকে কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি না দিয়েই সেই পণ্যটি পুনরায় বিক্রয় করতে পারবে। তো দ্বিতীয় লাইনে যেটা বলা হয়েছিল যে or where the unpaid seller who has exercised his right of lien or stoppage in transit gives notice to the buyer of his intention to resell, অর্থাৎ পুনর্বিক্রয়ের উদ্দেশ্যে যদি মানে বিক্রেতা তার যে পণ্যটির পূর্বশর্ত বা পণ্য চলাচল পথে আটকের অধিকার সেই অধিকারটি প্রয়োগ করেছে, মানে এই বিষয়টা ঘটতে হবে যে এটা সে পণ্যটির ওপর তার পূর্বশর্ত রয়েছে, কারণ পূর্বশর্ত ছাড়া বা
পণ্যটি চলাচল পথে আটকের অধিকার ছাড়া কিন্তু সে পণ্যটি দখল নিতে পারবে না বা পুনরায় বিক্রয় করতে পারবে না। তার মানে এখানে ওই অধিকারটি প্রয়োগ করার ক্ষমতা তার রয়েছে বা ওই অধিকারটা তার রয়েছে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখি আমরা। The unpaid seller may, if the buyer does not within a reasonable time pay or tender the price, অর্থাৎ যদি মানে ক্রেতার কাছে অপরিশোধিত বিক্রেতা বিজ্ঞপ্তি দেয়, যে বিজ্ঞপ্তিতে সময়ের কথা উল্লেখ থাকে যে কি পরিমাণ সময়ের মধ্যে সে তার মূল্য পরিশোধ করতে পারবে, সেই সময়ের কথা যদি উল্লেখ থাকে, কিন্তু যদি ক্রেতা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তো পণ্যের মূল্য পরিশোধ বা দাখিল না করে, সেক্ষেত্রে কিন্তু অপরিশোধিত বিক্রেতা পণ্যটি পুনর্বিক্রয় করতে পারবে। এরপরে আসি কি বলেছে, রিসেল দ্য গুডস উইথিন এ রিজনেবল টাইম অ্যান্ড রিকভার ফ্রম দ্য অরিজিনাল বায়ার ড্যামেজেস ফর এনি লস ওকেশন বাই হিজ ব্রিচ অফ কন্ট্রাক্ট। এবং এই যে পণ্যটি পুনরায় বিক্রয় করার পরেও যদি মানে অপরিশোধিত বিক্রেতার যদি ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতি পূরণটার জন্য সে কিন্তু ক্রেতার কাছে মানে তার যে দাবিটা সেটা কিন্তু কার্যকরী হবে। মানে তোমার পণ্যটি তুমি মূল্য পরিশোধ না করার কারণে বা অন্য কোনো কারণে যদি পণ্যটির পূর্বশর্ত থাকার ফলে বিক্রেতা অপরিশোধিত বিক্রেতা যদি পণ্যটি আবার দখলে নিয়ে পুনরায় বিক্রয় করে এবং বিক্রয়ের ফলে যদি বিক্রেতা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে ক্ষতি পূরণের জন্য কিন্তু সে ক্রেতার কাছে দাবি জানাতে পারবে এবং তাদের মধ্যে যে বিক্রয় চুক্তিটি ছিল সেটা কিন্তু বাতিল হয়ে যাবে, যেহেতু তাকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং সে বিজ্ঞপ্তি অনুযায়ী মানে তার কার্যক্রম সম্পন্ন করেনি, যেহেতু ক্রেতা কাজটি সম্পাদন করেনি, সেহেতু বিক্রয় চুক্তিটি বাতিল বলে গণ্য হবে। এরপরে দেখি পরে কি বলা হয়েছে, but the buyer shall not be entitled to any profit which may occur on the resale। এবং এখানে যদি কোনো লাভ হয়, এই যে বিক্রয়টা যে করলো পুনর্বিক্রয়ের ফলে যদি কোনো লাভ হয়, তাহলে সেই লাভটা কিন্তু বিক্রেতা একাই ভোগ করবে। If such notice is not given, the unpaid seller shall not be entitled to recover such damages and the buyer shall be entitled to the profit if any on the resale। বলা হয়েছে যদি ধরো বিক্রেতাকে মানে অপরিশোধিত বিক্রেতা ক্রেতাকে কোনো নোটিশ প্রদান করলো না, কিন্তু পণ্যটির পুনর্বিক্রয় করে ফেললো মূল্য পরিশোধ না করার কারণে, সেক্ষেত্রে যদি পণ্যটির কোনো লাভ হয় তাহলে সেই লাভটা কিন্তু ক্রেতা পাবে। যেহেতু তাকে জানানো হয়নি, কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তাকে মূল্য পরিশোধের জন্য কোনো তাগাদা দেওয়া হয়নি, এটা না দিয়েই কি করেছে অপরিশোধিত বিক্রেতা পণ্যটি অন্য আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে, তাহলে এক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হলে বিক্রেতা একাই ক্ষতি বহন করবে, আর লাভ হলে সেটা কিন্তু ক্রেতা পাবে। ক্রেতা কিভাবে পাবে? ক্রেতা পাবে পণ্যের মূল্য থেকে অপরিশোধিত ক্রয় মূল্যটা বাদ দিয়ে যে অর্থটা থাকে সেটা ক্রেতা পাবে। তাহলে আমরা যদি এই পুরো বিষয়টা এক কথায় বিশ্লেষণ করতে যাই, তাহলে কি দেখছি? আমরা দেখছি যে পচনশীল দ্রব্যের ক্ষেত্রে অপরিশোধিত বিক্রেতা ক্রেতাকে কোনো প্রকার বিজ্ঞপ্তি বা নোটিশ না দিয়েই পণ্যটি পুনর্বিক্রয় করতে পারে, এবং এটা কখন পারে? যখন বিক্রেতার পূর্বশর্ত বা পণ্য চলাচল পথে আটকের অধিকার রয়েছে, ওই সময়তে পারবে। এবং সে যদি ধরো বিক্রেতা যদি ক্রেতাকে কোনো নোটিশ প্রদান করে এবং নির্দিষ্ট সময় দেয় এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মূল্য পরিশোধের কথা বলে এবং ক্রেতা যদি সেই নির্দিষ্ট মূল্য পরিশোধে অপারগতা প্রকাশ করে বা কোনো ধরনের ধরো কোনো লিয়াজো না করে, কোনো মানে ইন্টারাকশনে না যায়, তাহলে এক্ষেত্রে কিন্তু অপরিশোধিত বিক্রেতা পণ্যটি পুনরায় বিক্রয়ের অধিকার লাভ করবে। তো পণ্য পুনরায় বিক্রি করার ইচ্ছা প্রকাশ করার পরে যদি ক্রেতাকে ধরো বিজ্ঞপ্তি পাঠায়, পণ্যটি পুনর্বিক্রয় করার ইচ্ছা প্রকাশ করে বিজ্ঞপ্তি পাঠালো, সেক্ষেত্রে যদি লাভ হয় সেটা কিন্তু বিক্রেতা বহন করবে। আর যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিটা কিন্তু পূরণের জন্য খেসারতের জন্য কিন্তু ক্রেতার বিরুদ্ধে মামলা করতে পারবে, যেহেতু তার কারণে পণ্যটি বিক্রয়ে তার ক্ষতি হয়েছে। তো এখন এই যে পণ্য ক্রয় বিক্রয় হলে থেকে যে দায়িত্ব উদ্ভূত হলো, সেই জন্য আবার কি বলা হয়েছে যে যখন অপরিশোধিত বিক্রেতা ক্রেতাকে যদি বিজ্ঞপ্তি দিয়ে পণ্য পুনর্বিক্রয়ের উদ্দেশ্যে জানিয়ে, মানে পণ্য বিক্রয়ের উদ্দেশ্য জানিয়ে যদি ক্রেতাকে অপরিশোধিত বিক্রেতা কোনো নোটিশ দিয়ে থাকে, তাহলে পণ্যটি বিক্রয়ের ফলে যে লাভ হবে সেই লাভটা কিন্তু
ক্রেতা পাবে না, বিক্রেতা ভোগ করবে, কিন্তু কোনো ক্ষতি হলে সেই ক্ষতি পূরণটা কিন্তু করার জন্য ক্রেতা দায়ী থাকবে। আবার যদি বিক্রেতা ক্রেতাকে কোনো ধরনের নোটিশ না দেয় পণ্য পুনর্বিক্রয়ের, তাহলে সেক্ষেত্রে যদি বিক্রয়ের ক্ষেত্রে কোনো ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিপূরণ কিন্তু ক্রেতার কাছ থেকে পাওয়া যাবে না, সেটা বিক্রেতাকেই বহন করতে হবে। আর যদি লাভ হয় তাহলে সেটা কিন্তু ক্রেতা পাবে। যেটা আমি একটু আগে বলছিলাম যে ক্রেতাকে কিন্তু সেই লাভটা কেন দেওয়া হবে, এর কারণ হচ্ছে যে মূল্য পরিশোধ না করার কারণেই যে চুক্তি বাতিল হয়ে যাবে এরকম না। বিষয়টা হচ্ছে যে তোমার আইনের যে অন্যান্য বিধানাবলী রয়েছে সেই বিধানাবলী অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী তাদের যে কন্ডিশন, শর্তগুলোকে ন্যায়সঙ্গত হতে হবে। যদি কন্ডিশনগুলো ন্যায়সঙ্গত হয় তাহলে সেই পরিস্থিতিতে কিন্তু বিক্রেতা তাকে জানিয়ে তাহলে পণ্যটি পুনর্বিক্রয় করতে পারবে। আর যদি না জানায় তাহলে তো অবশ্যই ক্রেতা সেই পণ্যটির লাভ ভোগ করবে। এবং যেটা বলছিলাম যে পণ্যটির লাভ কীভাবে ভোগ করবে, পণ্যের মূল্য বিয়োগ অপরিশোধিত ক্রয় মূল্য, যেটা অ্যান্সার বের হবে সেই অ্যান্সারটাই হচ্ছে মূলত ক্রেতার লাভের পরিমাণ। অর্থাৎ যখনই পণ্যের মূল্য পরিশোধ করা না হবে সাথে সাথে কিন্তু আমাদের এই যে পণ্য বিক্রয় চুক্তি কিন্তু বাতিল হয়ে যাবে না, এটা মাথায় রাখতে হবে। ওই পণ্য বিক্রয় চুক্তিটি বাতিল হওয়ার জন্যই মূলত আইনের এই ধারাটি অনুসরণ করতে হবে। তো এটা ছিল আমাদের 54 ধারা। এতক্ষণ আমরা পণ্য বিক্রয় চুক্তি আইনে অপরিশোধিত বিক্রেতার যে অধিকার সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় সম্পর্কে কি বলা হয়েছে যে রাইটস এগেইনস্ট দ্য রাইটস এগেইনস্ট দ্য বায়ার পার্সোনালি, অর্থাৎ ব্যক্তিগতভাবে ক্রেতার বিপক্ষে যে অধিকার, মানে ব্যক্তিগতভাবে ক্রেতার বিপক্ষে অধিকারের বিষয় 1930 সালের আইনে যা বলা হয়েছে সে সম্পর্কে আজকে এখন আমরা আলোচনা করব। তো একজন বিক্রেতার ক্রেতার বিপক্ষে যে অধিকারগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম, ছক কেটে দেখিয়েছিলাম। আজকে আবার বলছি যে একজন বিক্রেতা ক্রেতার বিরুদ্ধে মূল্য আদায়ের জন্য মামলা করতে পারে। তারপরে হচ্ছে যদি সে পণ্য মূল্য গ্রহণে অস্বীকার করে সেই খেসারতের জন্য মামলা দায়ের করতে পারে। তারপরে চুক্তি যদি অস্বীকার করে সেই চুক্তি ভঙ্গের জন্য মামলা করতে পারে। আবার কোনো বিশেষ সুদ বা বিশেষ ক্ষতি হলে সেটা আদায়ের জন্য কিন্তু বিক্রেতা ক্রেতার বিরুদ্ধে মামলা করতে পারে। তো এই যে আমাদের ষষ্ঠ অধ্যায় পণ্য বিক্রয় চুক্তি আইনের, যেখানে বলা হয়েছে যে ব্যক্তিগতভাবে ক্রেতার ক্রেতার বিপক্ষে যে অধিকার সেটা শুরু হয়েছে 55 ধারা দিয়ে। তাহলে আমরা দেখি বোর্ডের 55 ধারায় কি লেখা আছে। Where under a contract of sale the property in the goods has passed to the buyer and the buyer wrongfully neglects or refuses to pay for the goods, according to the terms of the contract, the seller may sue him for the price of the goods. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, যে ক্ষেত্রে পণ্যের শর্ত ক্রেতার নিকট হস্তান্তর করা হয়েছে কিন্তু যখন পণ্য মূল্য আদায়ের সময় হলো, মানে পণ্য বিক্রয়ের যে চুক্তিটা হয়েছে সেই চুক্তির শর্তানুযায়ী যে পণ্য মূল্য আদায়ের সময়ে ক্রেতা যদি পণ্য মূল্য প্রদানে অস্বীকার করে বা অবহেলা করে সেক্ষেত্রে বিক্রেতা কিন্তু ক্রেতার বিরুদ্ধে মূল্য আদায়ের জন্য মামলা করতে পারবে। অর্থাৎ যদি ক্রেতা পণ্যের শর্ত গ্রহণ করেছে কিন্তু পণ্যের মূল্য পরিশোধ না করে তাহলে পণ্য মূল্য আদায়ের জন্য কিন্তু বিক্রেতা ক্রেতার বিরুদ্ধে মামলা করতে পারবে। এটাই আসলে 55 ধারায় বলা হয়েছে। এবার আসি 55(2) ধারায় কি বলা হয়েছে। Where under a contract of sale the price is payable on a day certain irrespective of delivery and the buyer wrongfully neglects or refuses to pay such price, the seller may sue him for the price although the property in the goods has not passed and the goods have not been appropriated to the contract. আমরা যদি 55(2) ধারা বিশ্লেষণ করি তাহলে এখানে পাবো যে বলা হয়েছে যদি মানে পণ্যটি ক্রেতার নিকট অর্পিত হোক বা না হোক, ধরো পণ্যটির
সত্ত্ব হস্তান্তরিত হয়নি, এমন অবস্থায় কি হবে আইনে? তো এমন অবস্থায় আইনে যেটা বলা হয়েছে সেটা বলা হচ্ছে যে চুক্তিতে উল্লেখ আছে একটি পণ্য অর্পিত হয়নি বা মালিকানা সত্ত্ব হস্তান্তর হয়নি, কিন্তু চুক্তিতে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে মানে ওই পণ্যটির মূল্য পরিশোধ করার জন্য উল্লেখ আছে। তবে সেক্ষেত্রে যদি ওই নির্দিষ্ট দিনে গিয়ে ক্রেতা বিক্রেতার মূল্য পরিশোধে অস্বীকৃতি জানায় বা অবহেলা করে, তাহলে সেক্ষেত্রে ক্রেতার বিপক্ষে কিন্তু বিক্রেতা মামলা করতে পারবে। যদিও এখানে পণ্যটি সত্ত্ব হস্তান্তর হয়নি এবং পণ্যটি বিনিয়োগও করা হয়নি, কিন্তু তারপরেও যেহেতু চুক্তিতে উল্লেখ আছে সেহেতু কিন্তু বিক্রেতা ক্রেতার বিরুদ্ধে মামলা করতে পারবে। একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো একজন পাইকারি ব্যবসায়ী, সে অগ্রিম অর্ডার নিয়ে কাজ করে। তো যেহেতু এখানে অগ্রিম অর্ডার নেওয়া হয় সেহেতু চুক্তি করা হয়েছে যে অগ্রিম টাকা প্রদানের পরে পণ্যটি যিনি ক্রেতা তাকে প্রদান করা হবে। তো এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট দিন ঠিক করা হবে, নির্দিষ্ট অ্যামাউন্ট ঠিক করা হবে এবং ওই নির্দিষ্ট দিনে ওই নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতার কাছে আসলে অর্ডারটা কনফার্ম করলো। এখন যদি এখানে ধরো সে অ্যাডভান্স করার দিনে গিয়ে টাকাটা দিতে অস্বীকৃতি জানায় বা অবহেলা করে, সেক্ষেত্রে বিক্রেতা যদি আগেই পণ্যটি তার জন্য বুক করে থাকে এবং সে যেহেতু মানে মূল্যটি পরিশোধে অস্বীকার করছে, সেহেতু এখানে বিক্রেতা যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই বিক্রেতা কিন্তু ক্রেতার বিরুদ্ধে মামলা করতে পারবে। যেহেতু সে ক্রেতার চাহিদা অনুসারেই কিন্তু ওই চুক্তিটি করেছিল যে নির্দিষ্ট দিনে সে পণ্যটি গ্রহণ করার আগেই নির্দিষ্ট দিনে সে টাকাটা বিক্রেতাকে প্রদান করবে এবং বিক্রেতা পরে তার পণ্যটি তাকে হস্তান্তর করবে। যেহেতু পণ্যটি ক্রয় করতে গিয়ে বা পণ্যটি স্থানান্তর করতে গিয়ে বিক্রেতার খরচ হয়েছে, সেহেতু বিক্রেতা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই বিক্রেতা এই ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবে বা পণ্যটির মূল্য আদায়ের জন্য মামলা করতে পারবে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার আলোচনা। নেক্সট ক্লাসে আমরা বাকি ধারাগুলো নিয়ে আলোচনা করব এই 6ষ্ঠ অধ্যায়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।